1971 সালে আমরা চেয়েছিলাম সাম্য, 1971 সালে আমরা চেয়েছিলাম মানবিক মর্যাদা, 1971 সালে আমরা চেয়েছিলাম সামাজিক সুবিচার, এবং যে কারণে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। স্বাধীনতার পর আমাদের সাম্য প্রতিষ্ঠা তো দূরের কথা, এমনকি সেই সময় শেখ মুজিব বললেন 7.5 কোটি মানুষের জন্য 8 কোটি কম্বলের আনলাম, আমার কম্বল কোথায়? চেয়েছিলাম বিদেশি চোর তাড়াতে, পেয়ে গেলাম দেশীয় কম্বল চোর। এবং স্বাধীনতার পর মানুষ যেন স্বাধীনতার স্বপ্ন নিয়ে লড়াই করতে না পারে, যে কারণে মানুষের উপর নিপীড়নের নতুন মাত্রা চাপিয়ে দেওয়া হয়েছিল। একের পর এক সংবিধান সংশোধন করে মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে কেড়ে নেওয়া হয়েছিল। 1990 সালে আমরা অভ্যুত্থান করলাম। অভ্যুত্থানের পরে আমরা চেয়েছিলাম একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, কিন্তু অভ্যুত্থানের পরে গণতান্ত্রিক চেতনাকে ডাইভার্ট করার জন্য, তার দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার জন্য গণমাধ্যমের নাগরিকত্ব মামলা সামনে নিয়ে আসা হলো। মানুষ চেয়েছিল গণতন্ত্র, মানুষ দেখলো এখন আবার সাম্প্রদায়িক শক্তি ঘাড়ের উপর চেপে বসছে, তার বিরুদ্ধে আবার জাহানার ইমামের নেতৃত্বে আন্দোলন করতে হলো। এমনি করে 2024 সালে আমরা চেয়েছিলাম বৈষম্যের বিরুদ্ধে মানুষের মুক্তি, আমাদের সামনে হাজির করে দেওয়া হলো নতুন বন্দোবস্ত। সংবিধান ছিল ছুঁড়ে ফেলো, সংবিধানের মূলনীতি বলতে কিছু থাকবে না। বলে মানুষ চেয়েছিল বৈষম্যের হাত থেকে মুক্তি, ওনারা দেখাচ্ছেন ঘোষণা। মানুষ ঘোষণা দিয়ে কাজ করে, আর এই অন্তর্বর্তীকালীন সরকার 1 বছর পরে ঘোষণা তৈরি করে। যাদের ঘোষণা তৈরি করতে 1 বছর লাগে, তাহলে ঘোষণা বাস্তবায়ন করতে কত বছর লাগবে এটা চিন্তা করে দেখুন। তার মানে মানুষের আকাঙ্ক্ষাগুলোকে প্রতি মুহূর্তে পদদলিত করে সমস্ত সরকার ক্ষমতায় থাকতে চেয়েছে। যে কারণে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে আমরা বলেছি যে শুধুমাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমরা দাবিকে উত্থাপন করতে পারি, আর সেই দাবি বাস্তবায়ন করার জন্য আবার আমাদের আন্দোলনের পথে নামতে হয়। যেমন যে ব্যাটারি চালক, রিক্সা চালক গুলি খেয়েছে, সন্তানের মৃতদেহ নিজের ব্যাটারি রিক্সাতে করে হাসপাতালে নিয়ে গেছে, অভ্যুত্থানের পর প্রথম আক্রমণ এসেছিল সেই ব্যাটারি রিক্সা চালকের উপর। আজকে ব্যাটারি রিক্সা চালক সেলুট দিয়েছে, এইটা দিয়ে ছবি প্রকাশ করা হয়, কিন্তু ওই ব্যাটারি রিক্সা চালকের রিক্সা কেড়ে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। তেমনি করে যে শ্রমিক জীবন দিয়ে এদেশের গণ অভ্যুত্থানকে সফল করেছিল, যে কারণে সরকারি হিসাবে আজকে আবার হিসাব তারা সংশোধন করে বলেছেন 836 জনের মৃত্যু হয়েছে, আগে বলেছিলেন 844 জন। ঘন ঘন তাদের মৃত্যুর তালিকা পাল্টাচ্ছে। 836 জনের মধ্যে 284 জন ছিল শ্রমিক, 269 জন ছিল ছাত্র, 120 জন ছিল ক্ষুদ্র ব্যবসায়ী। ওই যে রাস্তায় তারা ভ্যানের উপরে করে সবজি বিক্রি করে সেই রকম ক্ষুদ্র ব্যবসায়ী। 108 জন ছিল কর্মচারী, এবং এদের মধ্যে 161 জন ছিল 18 বছরের নিচে, অর্থাৎ শিশু। এই আন্দোলনের শিশুরা রক্ত দিল, এই আন্দোলনের শ্রমিক রক্ত দিল, এই আন্দোলনের ক্ষুদ্র ব্যবসায়ী রক্ত দিল, এই আন্দোলনের কর্মচারীরা রক্ত দিল, এই আন্দোলনের মায়েরা রক্ত দিল, বাবারা রক্ত দিল। এই রক্তের দাগ শুকালো না, কিন্তু বিশ্বাসঘাতকতা শুরু হয়ে গেল। ফলে আমরা শ্রমিকের বিরুদ্ধে অগণতান্ত্রিক কালো আইন, সেগুলো বাতিল করার আন্দোলন যেমন করছি, 3 মাস 4 মাস চাকরি করার পরেও মজুরি পাওয়ার জন্য, মজুরির দাবিতে শ্রমিককে কেন ঘেরাও করতে হবে শ্রম ভবন, সেই প্রশ্ন এই সরকারের কাছে বলতে চাই। আজকে দখলবাজ শুরু হয়েছে। দখলবাজিদের হাত থেকে কেউ নিরাপদ না। সেটা পত্রিকা অফিস বলি, সেটা কারখানা বলি, সেটা ব্যাংক বলি, সেটা বিমা বলি, সেটা বাড়িঘর বলি, সেটা ব্যবসা প্রতিষ্ঠান বলি, গোটা দেশে একটা দখলদারিত্বের উৎসব চলছে। এই দখলদারিত্বের উৎসব, এটাকে বন্ধ করে জনগণের কর্তৃত্ব, জনগণের ক্ষমতা, জনগণের সম্পদ জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্যই তো আমরা অভ্যুত্থান করেছিলাম। আজকে ইউনূস সাহেব 1 বছর পরে আপনি ঘোষণা পাঠ করবেন, বুকের মধ্যে একবারও কি এই বেদনাটা তৈরি হবে না? এত চোখের জল, এত রক্ত, এত আকাঙ্ক্ষা, এত না খেয়ে থাকা, এত আহত মানুষের হাজারি,
এক বছরে আমার বেতন ভাতা বন্ধ হয় নাই, আমার সুযোগ সুবিধা বন্ধ হয় নাই, কিন্তু শ্রমিকের বেতন আদায় হয় নাই। এই এক বছরে একজন উপদেষ্টারও বেতন ভাতা বন্ধ ছিল না, এই এক বছরে একজন সচিবের বেতন বন্ধ ছিল না, এই এক বছরে ক্ষমতার সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের কোনোদিনই আর্থিক কোনো কষ্ট হয় নাই, কিন্তু আমাদের শ্রমজীবী মানুষের কষ্টের দিন শেষ হয় নাই। আজকে যখন ঘোষণা পাঠ করবেন, ঘোষণা পাঠ করার সময় এই কথাটা একটু বেদনার সঙ্গে স্বীকার করেন। সাথে সাথে মানুষের যেমন স্বপ্ন ছিল, আপনার তো স্বপ্ন পূরণের একটা দায়িত্ব ছিল। আপনি এই এক বছরে কি দায়িত্ব পালন করেছেন, শুধু এক বছর পর ঘোষণা নয়, এক বছরে কি দায়িত্ব পালন করেছেন তারও একটা তালিকা আমরা দেখতে চাই। এক বছরে এই সরকারের কর্মকাণ্ডের শ্বেতপত্র আমরা প্রকাশ দেখতে চাই। জনগণের স্বপ্নগুলো কিভাবে দুঃস্বপ্ন দ্বারা তাড়িত হলো সেইটাও আমরা হিসাব পেতে চাই। ফলে অভ্যুত্থানের এক বছর পূর্তিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের পক্ষ থেকে আমরা সবার কাছে আহ্বান জানাই, আমাদের যুদ্ধ চলছে, আমাদের লড়াই চলছে, আমাদের স্বপ্ন এখনো শেষ হয় নাই। আমাদের স্বপ্ন পূরণের সংগ্রাম আরো দীর্ঘদিন চালাতে হবে। বারবার আমাদের স্বপ্নগুলো ছিনতাই হয়ে যায়, বারবার আমাদের লড়াইয়ের পরে যারা ক্ষমতায় আসে তারা আমাদের অধিকারকে পায়ের নিচে চাপা দেয়। ফলে আমাদের লড়াই আমাদের নেতৃত্বে গড়ে তুলতে হবে। লড়াই করে শ্রমিক, লড়াই করে কৃষক, লড়াই করে ছাত্র, লড়াই করে নারী, লড়াই করে আদিবাসী, লড়াই করে দেশের আপামর মানুষ, একটা আশায় যে তারা সবাই বাংলাদেশের নাগরিক বলে বিবেচিত হবে। লড়াইয়ের পরে যারা ক্ষমতায় আসে তাদের প্রথম কাজ হয়ে যায় মানুষের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া। প্রথম বিভেদ তৈরি করলো কি, নারীদের অধিকার দেওয়া যাবে না। তৃতীয় বিভেদ তৈরি করলো কি, শ্রমিকরা মজুরি নিয়ে বেশি আন্দোলন করতে পারবে না। তৃতীয় বিভেদ তৈরি করলো কি, ওই সংখ্যালঘু আদিবাসী তারা চুপ করে থাকো। চতুর্থ বিভেদ তৈরি করলো কি, ধনী গরিবের কথা বেশি বলা যাবে না, দেশে শুধু উন্নয়নের কথা বলতে হবে। পঞ্চম বিভেদ তৈরি করলো কি, আমরা যখন ক্ষমতায় আছি যতদিন ইচ্ছা ততদিন থাকবো, কেউ আর কোনোদিন নির্বাচনের কথা বলতে পারবেন না। নির্বাচনের কথা শুনলে নাকি আমাদের জ্বর আসে। আমরা বলি ঘন ঘন জ্বর আসাটা খুব খারাপ। জ্বর কোনো রোগ নয়, জ্বর হচ্ছে লক্ষণ। তাদের আসল রোগ হচ্ছে ক্ষমতায় থাকার রোগ। ক্ষমতায় থাকার রোগ, সেই কারণে মাঝে মাঝে নির্বাচনের কথা শুনলে তাদের জ্বর আসে। ফলে এই জ্বরের রোগীকে সুস্থ করার জন্য আমাদের আবার আন্দোলনে আনতে হবে, এবং আন্দোলনের মধ্যে দিয়ে শ্রমিকের দাবি, আন্দোলনের মধ্যে দিয়ে কৃষকের দাবি, আন্দোলনের মধ্যে দিয়ে অপূর্ণ ছাত্রের দাবি, আন্দোলনের মধ্যে দিয়ে নিহত আহত মানুষের হাজারি, সেগুলোকে আবার সামনে তুলে ধরে মানুষের মুক্তির লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বলে, প্রতিটি আন্দোলন একটা শিক্ষা, প্রতিটি আন্দোলনের মধ্য দিয়ে ভবিষ্যৎ আন্দোলনের জমিন তৈরি হয়। যেমন 69-এর গণঅভ্যুত্থান 71-এর মুক্তিযুদ্ধের জমিন তৈরি করে দিয়েছিল, যেমন 90-এর গণঅভ্যুত্থান 24-এর গণঅভ্যুত্থানের জমিন তৈরি করে দিয়েছিল, তেমনি 24-এর গণঅভ্যুত্থান ভবিষ্যতে শ্রমিক কৃষকের অভ্যুত্থানের জমিন তৈরি করবে, এবং সেই জমিন তৈরি করে মানুষের অধিকার আমরা বাস্তবায়ন করব। এই কথা বলে আপনাদের